ডুয়ার্স। বৈচিত্র্যময় শব্দটাও হয়তো এই নামের কাছে কম বলে মনে হয়। ভ্রমণপ্রিয় মানুষ প্রকৃতির যে জিনিসগুলির টানে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তার সবকিছুই মজুদ এই ডুয়ার্সে। সবুজে মোড়া ঘন জঙ্গল, মনোমুগ্ধ করে দেওয়া পাহাড়ি নদী ও পাহাড় বেয়ে পড়া ঝর্ণা, দারুণ সুন্দর সবুজ পাহাড় ও সুদূর বিস্তৃত সবুজ চা বাগান, গহীন জঙ্গল, জঙ্গলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা ও বিভিন্ন বন্যপ্রাণ দেখার এক অন্যরকম আনন্দ। নদী, পাহাড়, জঙ্গলের এই মেলবন্ধনে আবদ্ধ হয়ে ভ্রমণপ্রিয় মানুষেরা ডুয়ার্সে ছুটে আসেন বারবার। তবে ডুয়ার্সের এই বিস্তীর্ণ অঞ্চল একটা ট্যুরের মাধ্যমে সম্পূর্ণটা দেখা কখনোই সম্ভব নয়। তাই এই ট্যুর নিয়ে ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে প্রচুর জিজ্ঞাসা থাকে। যেমন, ডুয়ার্স ঘুরতে ট্যুর প্ল্যান কি হবে, ডুয়ার্স কখন আসবেন, কতদিন লাগবে ডুয়ার্স ঘুরতে, কি কি দেখবেন, কোথায় কোথায় থাকবেন, সাফারির টিকিট কিভাবে বুক করবেন ও আপনার খরচ কত হবে, এই সমস্ত কিছু থাকবে আমার ডুয়ার্স ট্যুর প্ল্যান ভিডিওতে। তাই এই সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। প্রথমেই বলি ডুয়ার্স ঘুরতে আপনার ট্যুর প্ল্যান কি হবে। আমরা 4 রাত্রি 5 দিনের ডুয়ার্স ভ্রমণকে যেভাবে সাজিয়েছি তা আপনাদের সামনে তুলে ধরব। এবার বলি কিভাবে আসবেন। ডুয়ার্স যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদা থেকে রাত 8:35-এ ছেড়ে পরদিন সকাল 9:10-এ নিউমাল জাংশনে নামিয়ে দেয়। গরুমারা থেকে যদি আপনারা ডুয়ার্স ভ্রমণ শুরু করেন যেমনটা আমরা করেছিলাম তাহলে নিউমাল জংশনে নামাটাই সবচেয়ে সুবিধা হবে। নিউমাল স্টেশনের কাছে দুটি থাকার জায়গা হলো লাটাগুড়ি ও মূর্তি। কাঞ্চনকন্যা ছাড়াও আরো কয়েকটি ট্রেন হলো তিস্তা তোরসা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস ইত্যাদি। তবে এই ট্রেনগুলিতে আসলে আপনাকে নামতে হবে নিউ ময়নাগুড়ি স্টেশনে। এনজিপি স্টেশন পার করার পর চারিদিকে মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনার ডুয়ার্স ভ্রমণ শুরু হয়ে যাবে। আপনার ট্রেন ছুটে চলবে জঙ্গলের মধ্যে দিয়ে। নদী, পাহাড় ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে বন্য প্রাণেরও দেখা পেয়ে যেতে পারেন ভাগ্য ভালো থাকলে। তবে আমরা ডুয়ার্স গেছিলাম শিয়ালদা থেকে দার্জিলিং মেলে চেপে। আমাদের ট্যুর প্ল্যান হঠাৎ ঠিক হওয়ায় অন্য কোনো ট্রেনের টিকিট পাইনি। দার্জিলিং মেলে চেপে সকাল 9:30টায় নামলাম এনজিপি স্টেশনে। একটা কথা বলে রাখি, নিউমাল জংশনে নামলে যেখানে 45 মিনিটে পৌঁছাতে পারবেন লাটাগুড়ি, সেখানে এনজিপি থেকে লাটাগুড়ি পৌঁছাতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা মতো। হোটেল ও গাড়ি আগে থেকে বুক করাই ছিল, তাই যথাসময় গাড়ি স্টেশনে চলে এসেছিল আমাদের পিক করতে। এনজিপি থেকে মূর্তির দূরত্ব 70 কিলোমিটার ও পৌঁছাতে সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিটের মতো। আজ আমাদের রাত্রিবাস হবে মূর্তিতে। চা বাগানের মধ্যে দিয়ে গজলডোবা হয়ে গিয়েছিল আমাদের গাড়ি। সেখানেই আমরা আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এই গজলডোবায় আপনারা দেখতে পাবেন তিস্তা ব্যারেজ এবং সুন্দর একটি ভিউ। আর এখানে অসংখ্য খাবারের দোকান রয়েছে, সুন্দর করে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্টটা আপনারা এখানেই সেরে নিতে পারেন। এরপর আবার রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। চা বাগান এবং জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আমরা একটা দারুণ সুন্দর হোমস্টেতে উঠেছিলাম। জঙ্গলের মধ্যে হোমস্টেটি মারাত্মক সুন্দর ছিল। হোমস্টেটির নাম কনক রেসিডেন্সি। এই হোমস্টেটির বুকিং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। কনক রেসিডেন্সির রুম ট্যুর সহ আরো ডিটেলস ভিডিও কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আমার চ্যানেলে। এখন সাইট সিন নিয়ে টোটাল কত খরচ পড়ছে সেই সব নিয়ে আলোচনা করব ভিডিওর একদম লাস্টে। এখন টোটাল ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করছি। আপনি হোমস্টে বা রিসর্টে উঠে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিন। এরপর বেরিয়ে পড়ুন গরুমারা জঙ্গল সাফারিতে। ডুয়ার্সে 3 রকম সাফারি হয়। 1 হাতি সাফারি, 2 ওয়াচ টাওয়ার সাফারি, 3 জিপ সাফারি। আপনি আপনার মতো যে কোনো একটা বেছে নিন। আজ আমরা জিপ সাফারি করব।
জিপ সাফারির জন্য জিপসি গাড়ি হোটেল থেকেই বুক করা ছিল, ওনারাই সব বুক করে রেখেছিলেন। সাফারির জন্য একটি জিপসি গাড়িতে 6 জন যাওয়া যায় এবং আমরা 6 জনই ছিলাম। আর আমাদের 6 জনের সাফারি করতে গাইড সহ খরচ হয়েছিল টোটাল 3000 টাকা। দুপুর 1:30টার সময় হোটেলে জিপসি গাড়ি পাঠিয়ে দেয়। আমাদের 3টের স্লটটা বুকিং করা ছিল। আপনি আগে থেকে অনলাইনেও টিকিট বুক করে রাখতে পারেন। টিকিট বুকিং এর লিংক আমি স্ক্রিনে দিয়ে দিলাম। টোটাল সাফারি করতে হোটেল থেকে যাতায়াত নিয়ে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। জঙ্গলের মধ্যে সাফারি করতে আপনার দারুণ লাগবে। এবার বলি ডুয়ার্সে কখন আসবেন। ডুয়ার্সে জঙ্গল সাফারি 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, কারণ এই সময়টা বন্য প্রাণীদের প্রজনন ঋতুর সময়। তখন যদি আসেন তাহলে সাফারি বাদে বাকি সাইট সিন করতেই পারেন। যারা জঙ্গলের প্রকৃত রূপ দেখতে চান তারা মে থেকে জুন মাসের 15 তারিখের আগে বা বর্ষার পর সেপ্টেম্বর অক্টোবরের পর ডুয়ার্স আসতে পারেন। এই সময় জঙ্গল সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। আর যারা বন্যপ্রাণী দেখার জন্য আসবেন তারা জানুয়ারি বা ফেব্রুয়ারি এই সময় আসতে পারেন, কারণ এই সময় জঙ্গল অনেকটা হালকা হয়ে যায়, তাই বন্যপ্রাণী দেখার সুযোগটা একটু বেশি থাকে। ডুয়ার্সে প্রতি বৃহস্পতিবার সমস্ত রকম জঙ্গল সাফারি বন্ধ থাকে, তাই ডুয়ার্স প্ল্যান করার আগে এই দিকটা একটু মাথায় রাখবেন। বৃহস্পতিবার আপনারা অন্য কোনো সাইট সিন থাকলে করতে পারেন। গরুমারা ন্যাশনাল পার্কে কয়েকটা ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবে বন্যপ্রাণী না দেখতে পেলেও জঙ্গলের রূপ রস আস্বাদন করে এক অন্যরকম অভিজ্ঞতা লাভ করলাম। প্রথম দিন জিপ সাফারি করেই আমাদের প্রথম দিনের ভ্রমণ শেষ করলাম। জঙ্গল সাফারির সমস্ত রকম ডিটেলস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে। সাফারি শেষ হবার পর হোটেলে ফিরে বোন ফায়ার সাথে চিকেন, বারবিকিউ ও নাচ গান করে দেদার মস্তিতে হই হই করতে করতে সন্ধেটা কাটিয়ে দিন। এরপর রাতে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন। সকালে স্নান সেরে ব্রেকফাস্ট করে 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে পড়ুন ডুয়ার্সের সব থেকে জনপ্রিয় সাইট সিন 7 পয়েন্ট ঘুরতে। এই ট্যুরটি করতে আপনার সারা দিনই লেগে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, দেরি করে বেরোলে কিন্তু 1-2 পয়েন্ট মিস হয়ে যেতে পারে, তাই চেষ্টা করুন 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে পড়তে। গাড়ি আমাদের এনজিপি থেকে হোটেল, আবার হোটেল থেকে এনজিপি ও মাঝে ডুয়ার্সের সমস্ত সাইট সিন নিয়ে প্যাকেজ করা ছিল। প্যাকেজে কত টাকা নিল গাড়ি তা আমি ভিডিওর লাস্টে বলে দেব। আজকের এই 7 পয়েন্ট সাইট সিনের মধ্যে রয়েছে ঝালং, বিন্দু, মূর্তি, সামসিং, রকি আইল্যান্ড, গৈরিবাস ভিউ পয়েন্ট ও সান্তালেখোলা। আজ আমাদের প্রথম গন্তব্য ডুয়ার্সের বিখ্যাত মূর্তি নদী, যা ছাড়া ডুয়ার্স অসম্পূর্ণ। লাটাগুড়ি থেকে মূর্তিতে পৌঁছাতে সময় লাগবে 45 মিনিট মতো। তবে আমরা যেহেতু মূর্তিতেই আছি, তাই এই মূর্তি নদীর কাছে পৌঁছাতে আমাদের হোটেল থেকে গাড়িতে ঠিক 5 মিনিট সময় লাগলো। পাহাড়ের কোল দিয়ে বয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা নুড়ির মধ্যে দিয়ে বয়ে চলেছে এই মূর্তি নদী। মূর্তি নদীর পর থেকেই শুরু হয়ে গেছে জঙ্গল। হাতির দল জঙ্গল পেরিয়ে নদীতে জল খেতে আসে, তাই সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এখানে থাকা নিষেধ। সমগ্র ডুয়ার্সকেই যেন খুঁজে পাওয়া যায় এই মূর্তিতে। এখানে আই লাভ মূর্তি লেখা আছে। এখানে দাঁড়িয়ে ফটোশুটও করা যেতে পারে। এরপর আমাদের গন্তব্য সামসিং। মূর্তি থেকে সামসিং এর দূরত্ব 24 কিলোমিটার মতো। সময় লাগলো 40 মিনিট। সামসিং যাওয়ার পথে প্রচুর চা বাগান পাবেন। যাত্রাপথের এই সৌন্দর্য আপনার মন কাড়বেই।
সময়টা যেহেতু শীতকাল, তাই চারিদিকে সাদা কুয়াশার চাদরে ঢেকে আছে। এটি হলো সামসিং ভিউ পয়েন্ট। এখানে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, নিচ দিয়ে মূর্তি নদী বয়ে গেছে। উপর দিয়ে ভিউটা অসাধারণ। এই জায়গাটা লালিগুড়াস নামেও খ্যাত। এটি লোকাল মানুষদের একটা পিকনিক স্পট। আমাদের এর পরের গন্তব্য রকি আইল্যান্ড। এসেছি রকি আইল্যান্ডে। এটাও মূর্তি নদীকে বেশ করেই একটি ভিউ পয়েন্ট। এখানে অনেক বড় বড় রক রয়েছে, মাঝখান দিয়ে বয়ে গেছে মূর্তি নদী, উপরে একটি ব্রিজ রয়েছে। ছবির মতো এই জায়গাটাও আপনার দারুণ লাগবে। আর জলটা একেবারে কাঁচের মতো স্বচ্ছ। ম্যাক্সিমাম ডুয়ার্সের এইসব ভিউ পয়েন্টগুলি পাহাড় নদীকে বেশ করেই গড়ে উঠেছে। পর আমাদের গন্তব্য সুলতানিখোলা। আপনার গাড়ি পুরো সুলতানিখোলা পর্যন্ত যাবে না, এখানকার জিপসি গাড়ি আপনাকে ভাড়া করতে হবে। ভিতরে 4টি পয়েন্ট রয়েছে, সেগুলি হলো লাভার্স ভিউ পয়েন্ট, সুলতানিখোলা হ্যাঙ্গিং ব্রিজ, যেখানে সুলতানি নদীর ওপরে পায়ে হাঁটা একটি ব্রিজ রয়েছে, আর রয়েছে জঙ্গল সাফারি ও নেওড়া ড্যাম। এর মধ্যে শুধুমাত্র সুলতানিখোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে 300 টাকা, ও যদি 4টেই পয়েন্ট দেখেন তাহলে 1300 টাকার বিনিময়ে আপনাকে ভাড়া করতে হবে জিপসি গাড়ি। সুলতানিখোলা থেকে চললাম গৈরিবাস ভিউ পয়েন্টে। মূর্তি ছেড়ে এখন আমরা চলে এসেছি জলঢাকা নদীর তীরে। উপর থেকে ভিউটা অসাধারণ লাগছে। নিচ দিয়ে জলঢাকা নদী বয়ে গেছে। জলঢাকা নদীর ওপারেই রয়েছে ভুটান। উপর থেকে ঝালং গ্রামটারও সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানেই একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম। আপনারা আসলে এখানেই লাঞ্চ করতে পারেন। এরপর চলে এলাম ঝালংয়ে। ঝালং নদীর উপর পায়ে হেঁটে চলা ছোট্ট একটি ব্রিজ। ছোট ছোট নুড়ি পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। প্রকৃতি এখানে যেন নিজের মতো করে সেজে উঠেছে। এর পরের গন্তব্য ছিল বিন্দু। এটাই ছিল লাস্ট পয়েন্ট, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে 7 পয়েন্ট থেকে বাদ দিলাম বিন্দুকে। তবে ড্রাইভার দাদা আমাদের বিন্দু সম্পর্কে যা যা বললেন তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বিন্দুতে জলঢাকা নদী বিরাজমান। বিন্দু গ্রামটি একেবারে ভারত ও ভুটানের সীমানায়। দু দেশের মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। নদীর উপরে রয়েছে জলঢাকা ব্যারেজ। এখন বাজে ঘড়িতে সন্ধে 7টা। 7 পয়েন্ট সাইট সিন শেষে আমরা ফিরছি মূর্তির কনক রেসিডেন্সিতে। এরপর রিসর্টে ফিরে বনফায়ার ও চিকেন বারবিকিউর সঙ্গে হাতির গল্প শুনতে শুনতে আড্ডা দিতে দিতে সন্ধেটা কেটে গেল। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আজ আমাদের ডুয়ার্স ট্যুরের 3য় দিন। ডুয়ার্সে এসেছেন, শুধু পাহাড় আর নদী দেখছেন, একদিন একটু পাহাড়ে যেতে ইচ্ছা করছে, তাহলে একদম লাটাগুড়ি বা মূর্তি থেকেই কাছে রয়েছে লাভা রিসর্ট। এই জায়গাগুলি আপনি একদিনে ঘুরে চলে আসতে পারবেন। মূর্তি থেকে লাভার দূরত্ব 75 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টার মতো। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট স্নান করে রওনা দিন লাভার উদ্দেশ্যে। মেঘ আর পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে সুন্দর ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে লাভার যাত্রাপথটা আপনার দারুণ লাগবে। লাভা বাজারের উপর দিয়ে প্রথমেই চলে যান রিসপে। রিসপ থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় আকাশ পরিষ্কার থাকলে। রিসপের উচ্চতা 8,500 ফিট। সারা বছরই লাভা রিসপে ভালোই ঠান্ডা থাকে, এমনকি শীতকালে মাঝে মাঝে স্নোফলও হয়। আমরাও স্নোফল পেয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। রিসপ ঘোরার পর প্রকৃতির মাঝে পাহাড়ি রাস্তা দিয়ে আবার ফিরে আসুন লাভায়। এখানে এসে আই লাভ লাভার সামনে ফটোশুটও করতে পারেন। পুরো লাভাটাই পাইন গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে।
লাভা বাজারের কাছে আসলে দেখতে পাবেন লাভা মনাস্ট্রি। প্রথমেই ঘুরে নিন লাভা মনাস্ট্রিতে, জায়গাটা আপনার দারুণ লাগবে। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। লাভা মনাস্ট্রি দেখার পরই চলে গেলাম লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টটিতে আমরা আজকে লাঞ্চ সেরে নিলাম, চাইলে আপনারাও এখানে লাঞ্চ করতে পারেন। লাভা মনাস্ট্রির পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটির পাশেই একটি ছোট্ট দোকান রয়েছে, যেখানে শীতের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, এছাড়া আরো অনেক কিছু বিক্রি হচ্ছে, চাইলে আপনারাও কিনে নিতে পারেন। এই সমস্ত জায়গা ঘোরার পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। লাভা রিসর্ট নিয়ে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই সমস্ত জায়গা ঘুরে মূর্তিতে পৌঁছাতে পৌঁছাতে আপনার সন্ধে 7টা বেজে যাবে। এরপর রোজকারের মতো আড্ডা দিয়ে তাড়াতাড়ি ডিনার করে আজকের দিনের মতো ঘুমিয়ে পড়ুন। আজ ডুয়ার্স ট্যুরের 4র্থ দিন। আজ আমরা বক্সা ও জয়ন্তী সাইট সিন করে চলে যাব জলদাপাড়া। জলদাপাড়াতেই আমাদের আজকে রাত্রিবাস হবে। সকাল সকাল উঠে স্নান ব্রেকফাস্ট করে লাগেজ গুছিয়ে মূর্তিকে বিদায় জানিয়ে চললাম বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। মূর্তি থেকে বক্সা জয়ন্তীর দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগলো 3 ঘন্টা মতো। বক্সা জয়ন্তীতে ঢুকতে গেলে রাজা ভাত খাওয়া বলে একটি জায়গা আছে, যেখানে চেকপোস্টে আপনার গাড়ি চার্জ বাবদ লাগবে 480 টাকা এবং পার পার্সন লাগবে 150 টাকা। এখানে জঙ্গল সাফারিও হয়, তার ডিটেলস এখানে দেওয়া রইল। রাজা ভাত খাওয়াতে আগের কাউন্টারে কাটা টিকিটটা এই বক্সা টাইগার রিজার্ভের এই গেটের চেকপোস্টে দেখিয়ে তবেই ভিতরে ঢুকতে হবে। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি বক্সা টাইগার রিজার্ভের ভিতরে। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে কিছু দূর যাওয়ার পরেই দেখতে পাবেন রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকে চলে গেছে জয়ন্তী এবং আমাদের গাড়ি যেদিকে রয়েছে এই দিকটা চলে গেছে বক্সার দিকে। আমরা প্রথমে যাব বক্সা ফোর্টে। এখানে একটা কথা জানিয়ে রাখি, বক্সা জয়ন্তীতে অনেক দেখার জায়গা রয়েছে। এখানে 2 দিন স্টে করে সাইট সিন করলে খুবই ভালো হয়। এখানেও সাফারি করতে পারেন, তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা একদিনেই যতটা হয় বক্সা জয়ন্তী কভার করেছিলাম। যাই হোক, বক্সা ফোর্ট যেতে গেলে আপনার গাড়ি কিন্তু পুরো বক্সা ফোর্ট পর্যন্ত যাবে না, আপনার গাড়ি যাবে শান্তালাবাড়ি পর্যন্ত। ওখান থেকে লোকাল মারুতি ভ্যান গাড়ি আপনাকে ভাড়া করে নিতে হবে। এই মারুতি ভ্যানে 7 জন ধরে, আমরা কিন্তু 6 জন ছিলাম, তো আমাদের ভাড়া নিয়েছিল 1100 টাকা। এই মারুতি ভ্যানে করেই আপনাকে আরো 2 কিলোমিটার আসতে হবে জিরো পয়েন্ট পর্যন্ত। এই জিরো পয়েন্ট থেকে কয়েক ঘন্টার হাঁটা ট্রেকিং পথ করে প্রায় আরো 2 কিলোমিটার যেতে হবে আপনাকে। বিশ্রাম নিয়ে ধীরে ধীরে যাতায়াত নিয়ে 3-4 ঘন্টা সময় লাগবে। সাথে অবশ্যই গাইড রাখবেন, গাইড চার্জ 400 টাকা। পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে আপনার ভালোই লাগবে, সাথে অবশ্যই জল রাখবেন। ডুয়ার্স ট্যুর যে কত রোমাঞ্চকর ও বৈচিত্র্যময় তা আপনি এখানে এলে বুঝতে পারবেন। 2844 ফুট উচ্চতায় এই বক্সা ফোর্ট অবস্থিত। ভারত ও তিব্বতের মধ্যে যে রেশম বাণিজ্যপত্রী ভুটানের মধ্যে দিয়ে যেত, সেটির একাংশ রক্ষার জন্য ভুটানের রাজারা এই দুর্গটি ব্যবহার করতেন। আন্দামানের সেলুলার জেলের পর এটাই ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে কুখ্যাত ও দুর্গম কারাগার। 1937 সাল পর্যন্ত এখানে মোট 525 জন স্বাধীনতা সংগ্রামীকে বন্দী করে রাখা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এই দুর্গে বন্দী করে রাখা হয়েছিল। বক্সা ফোর্ট দেখে আবার এই রাস্তা ট্রেক করে জিরো পয়েন্টে পৌঁছে ওই মারুতি ভ্যানেই চললাম ডুয়ার্সের রানী জয়ন্তী নদী দেখতে। জয়ন্তীর সাইট সিন কিন্তু আপনার গাড়ি করাতে পারবে না, তার জন্য আপনাকে ওখানকার গাড়ি ভাড়া নিতে হবে। গাইড নিয়ে 1500 টাকা পড়ে যাবে ভাড়া, একটি গাড়িতে 6 জন ধরে। জয়ন্তী নদীর ওপর দিয়ে আপনাকে নিয়ে যাবে ওই পারে। ওই পারে আপনি দেখবেন ছোট মহাকাল, বড় মহাকাল ও চুনিয়া ওয়াচ টাওয়ার। এই সমস্ত ঘুরতে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আগেই বলেছি বক্সা জয়ন্তী
রাত্রিবাস করে সাইট সিন করলে সেটাই বেস্ট হবে। কিন্তু আমাদের মতো একদিনে বক্সা ফোর্ট ও জয়ন্তীর ছোট বড় মহাকাল দেখতে গেলে আপনাকে ভোর ভোর বেরোতে হবে। সমস্ত সাইট সিন করতে করতে সন্ধে নেমে গেছে। এবার আমাদের গন্তব্য জলদাপাড়া, ওখানেই আমরা রাত্রিবাস করব। বক্সা জয়ন্তী থেকে জলদাপাড়ার দূরত্ব 60 কিলোমিটার ও যেতে সময় লাগলো 2 থেকে 2.5 ঘন্টার মতো। বক্সা জয়ন্তী থেকে জলদাপাড়া যেতে আপনাকে আপনার গাড়ির ড্রাইভার চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যা ডুয়ার্সের সবচেয়ে ঘন ও আকর্ষণীয় জঙ্গল। ভাগ্য ভালো থাকলে এখানেও আপনি বন্যপ্রাণীর দেখা পেয়ে যেতে পারেন। জলদাপাড়ায় আমরা পঞ্চক নামের একটি রিসর্টে উঠেছিলাম এবং তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজ আমাদের ডুয়ার্স ট্যুরের 5ম দিন, অর্থাৎ শেষ দিন। দিনের আলো ফোটার আগে বেরিয়ে পড়েছি জঙ্গলের টানে, জঙ্গলকে ভালোবেসে। জলদাপাড়ায় মূলত এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারি হয়। আপনি অনলাইন বা অফলাইনে টিকিট কাটতে পারেন। আমরা জিপ সাফারি করেছিলাম। অনলাইনে টিকিটও আগে থেকে কেটে নিয়েছিলাম। 280 টাকা করে পার পার্সন পড়েছিল। অনলাইনে আপনি শুধু পার পার্সন যে টিকিটটা সেটাই কাটতে পারবেন, তবে বাকি ভেহিকেল ফি, গাইড চার্জ নিয়ে আরো 1750 টাকা আমাদের জলদাপাড়ার কাউন্টারে গিয়ে জমা করতে হয়েছিল। ফটো আইডি প্রুফটা কিন্তু নিয়ে যাবেন, ওটা মাস্ট। আপনি যদি এলিফ্যান্ট সাফারি করেন তাহলে মর্নিংয়ে আপনার স্লট থাকবে। সাফারি করার আদর্শ সময় ফার্স্ট স্লটটা বুক করা, তাতে বন্যপ্রাণী দেখার চান্স সব থেকে বেশি থাকে। আমরা জলদাপাড়ায় সম্বর হরিণ, বাইসন, ময়ূর, হাতি এগুলো দেখেছিলাম। জঙ্গল সাফারি শেষে রিসর্টে ফিরে আমরা আমাদের ফেরার প্রস্তুতি শুরু করলাম। দুপুর 3:05 আমাদের ফেরার ট্রেন বন্দে ভারত। গন্তব্য এখন এনজিপি স্টেশন। এভাবেই আমরা 4 রাত্রি 5 দিনের ডুয়ার্স ট্যুর সাজিয়েছিলাম। ট্যুরটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন টোটাল ট্যুর প্ল্যানটা আমি শর্টে আরেকবার বলে দিচ্ছি। প্রথম দিন এনজিপি পৌঁছে চলে যাবেন মূর্তির হোটেলে। বিকেলে গরুমারায় সাফারি করে নেবেন। তারপরের দিন ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরবেন, ঝালং, বিন্দু, সুলতানেখোলা এগুলো। তারপরের দিন লাভা ঋষভ ঘুরে ওই দিনেও মূর্তির হোটেলে নাইট স্টে করবেন। তারপরের দিন মূর্তির হোটেল ছেড়ে চলে যাবেন বক্সা জয়ন্তীতে। ওখানে সাইট সিন করে রাতে চলে যাবেন জলদাপাড়া। জলদাপাড়ায় নাইট স্টে করে পরের দিন সকালে জলদাপাড়ায় সাফারি করে বিকেলে ট্রেনে উঠে পড়বেন। এবার আসি খরচ কেমন পড়বে। প্রথমেই বলে রাখি, ডুয়ার্স ঘুরতে গেলে খরচ একটু বেশি হয়, কারণ ওখানে প্রত্যেক জায়গায় এন্ট্রি ফি থাকে এবং গভর্নমেন্টকে একটা চার্জ দিতে হয়। একটা কথা মাথায় রাখবেন, যেখানেই বেড়াতে যাবেন, গ্রুপে যদি বেড়াতে যান তাহলে খরচ অনেকটাই কম পড়বে। আপনি যদি 1-2 যান সেক্ষেত্রে খরচ কিন্তু অনেকটাই বেশি পড়বে। আপনাদের গ্রুপে যদি 6 জন থাকেন এবং 4 রাত্রি 5 দিনের ডুয়ার্স প্ল্যান করেন তাহলে এখানে খরচ দেওয়া রইল, একটা আইডিয়া পাবেন। খাওয়া দাওয়া খরচ কিন্তু এখানে দেওয়া নেই, ওটা যারা যেমন খাওয়া দাওয়া করবেন তেমন খরচ পড়বে। আপনাদের যদি এর পরেও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমি এই ট্যুরের প্রতিদিনের ডিটেলস ভিডিও এর পরে আপলোড করে দেব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।